শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ। বিবিসির হার্ড টকে ভলকার তুর্ক। সয়াবিন তেল যেন সোনার হরিণ, সংকট কৃত্রিম, দাবি ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী নানা সংগঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে এমনটাই জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, আন্দোলন দমন নিপীড়নে যুক্ত থাকলে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে সেনাবাহিনীর। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে এ আন্দোলনের শেষ দিকে মাঠে থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় সেনাবাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বাংলাদেশ প্রসঙ্গ টানেন। বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning. গণঅভ্যুত্থান সফলের পেছনে ওই সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে, যার ফলশ্রুতিতে এখন নতুন পথে যাত্রা করছে বাংলাদেশ। তুর্ক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সহিংসতা তদন্তে দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানান। We saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us... বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেন ভলকার তুর্ক। গেল 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে গণঅভ্যুত্থানে 1400 মানুষের নিহতের পেছনে শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। জুলাই গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ জানান ক্যাটম্যান। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাটম্যান বসনিয়া, কসোভো, রুয়ান্ডা, ইয়েমেন, সিরিয়া ও ইউক্রেন নিয়ে কাজ করছেন। জুলাই গণহত্যা বিচারের জন্য ঢাকা কিভাবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে, সাক্ষাতে সে বিষয়েও বিস্তারিত আলাপ হয়। বাংলাদেশের ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও ভূমিকা নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবছর সংসদ নির্বাচন আয়োজন করা কঠিন হবে। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আইন ও পুলিশ ব্যবস্থার সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের পক্ষে তার দল নেই বলেও জানান নাহিদ ইসলাম। নাহিম আহমেদের ডেস্ক রিপোর্ট।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার সংস্কারের মাধ্যমে 2025 সালের শেষে নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন রাজনৈতিক দল গঠনের পর নির্বাচন বিষয়ে রয়টার্সের মুখোমুখি হন নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের আগে আইন ও পুলিশ ব্যবস্থা সহ প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করে নির্বাচন দেয়া জরুরি। এক্ষেত্রে যদি আরও সময় লাগে সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া নাহিদ ইসলাম বলেন, সরকার যখনই নির্বাচন দেবে তার দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের ঐক্যমতে পৌঁছানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে নির্বাচন চায় তার দল জাতীয় নাগরিক পার্টি। নাইম আহমেদ, 21 টেলিভিশন। জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি। 5 আগস্ট ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয় বলে কূটনীতিকদের জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, 5 আগস্টে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। মালিহা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল সামি। কূটনীতিকদের সম্মানে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইফতার অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5 আগস্ট। Today, I express my sincere gratitude to the Almighty Allah for granting us the opportunity to breathe freely and sit together in a fascist-free Bangladesh after a long 15 years. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এর আগে বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনি শাসন নিশ্চিত থাকতো তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? সরকারের উপদেষ্টারা বিএনপিকে সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোস্বা হন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের আওয়ামীপন্থী এক শিক্ষক ও 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মুর্তজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বরখাস্ত হওয়া রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া বাকি 3 কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড়, পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রফেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম এবং পরিকল্পনা উন্নয়ন দপ্তরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুনা রশিদ। রাজশাহী মহানগরীতে একটি ভবনে আওয়ামী লীগ নেতা প্রবেশ করেছেন এমন সংবাদে ভবনটি ঘেরাও করে তল্লাশি করেছে গোয়েন্দা পুলিশ সহ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 1টার দিকে দড়ির খবর মোড়ের ভবনটি 5ম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি করা হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তাদের অভিযোগ, মহানগর আওয়ামী লীগের বোয়ালিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ এই ভবনে প্রবেশ করেন। ভবনের নিরাপত্তা প্রহরীর খাতায়ও তার নাম লেখা রয়েছে, কিন্তু
14 তলা এই ভবনে তাকে আর পাওয়া যায়নি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। বোতলজাত কিংবা খোলা সয়াবিন তেল এ যেন সোনার হরিণ। সরকারি পর্যায়ে অভিযান, ব্যবসায়ীদের সাথে বৈঠকের পরেও মিলছে না চাহিদা মতো তেল। অথচ শুধুমাত্র রমজানকে সামনে রেখে দেশে সয়াবিন তেল আমদানি হয়েছে চাহিদার চেয়ে 4 থেকে 5% বেশি। ভোজ্য তেলের এই সংকট কৃত্রিম বলে দাবি ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সয়াবিন তেলের বাজার। অনেকটা উদাও বোতলজাত সয়াবিন তেল যা পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে বেশি দামে। আমদানিকারকদের তথ্য অনুযায়ী 14 কোটি লিটার সয়াবিন আমদানি হচ্ছে রমজানের আগেই। ভোজ্য তেলের বাজার একচেটিয়া আধিপত্য রয়েছে মেঘনা, সিটি, বসুন্ধরা গ্রুপের। রোজার আগে টিক্কে গ্রুপের 3টি জাহাজে এসেছে 43,000 টন সয়াবিন তেল। 4 জাহাজে মেঘনা গ্রুপ আমদানি করেছে 45,000 টন সয়াবিন তেল। সিটি গ্রুপ এনেছে 26,000 টন। এর বাইরে অন্যান্য কোম্পানি এনেছে 11,000 টন সয়াবিন তেল। সব মিলিয়ে এক সপ্তাহে সয়াবিন তেল আমদানি হয়েছে 1,25,000 টন। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি মাসে সয়াবিনের চাহিদা 87,000 টন। রমজানে চাহিদা কিছুটা বাড়ে। এনবিআর এবং কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে সয়াবিন তেল আমদানি হচ্ছে 1,17,000 টন, যা গত 6 বছরের মধ্যে মাসিক হিসাবেই সর্বোচ্চ। এছাড়াও সয়াবিন তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি করা হয় 3 লাখ টন, যা থেকে সয়াবিন উৎপাদন করার কথা 45,000 টন। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। ভোজ্য তেলের আমদানি বাড়লেও বাজারে কেন এর প্রভাব পড়ছে না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের দাবি আমদানিকারক, মিল মালিক এবং ডিলারদের কারসাজিতে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। রমজান আসার আগেই এক শ্রেণীর লোক এইগুলাকে নিয়ে কারসাজি করে বাজারে নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করে। মিল কর্তৃক তাদের একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বিশেষ করে যে ভোজ্য তেলের যে বোতলজাত সেটি মার্কেটে তারা সরবরাহ করছেন না। এদিকে ভোজ্য তেলের বাজার সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথক অভিযান চালাচ্ছে নগরীর বিভিন্ন বাজারে। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দামে ভোজ্য তেল বিক্রি করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন চট্টগ্রামের মেয়র। যে রেট আমরা বলেছি, এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব মতে বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। সর্ষে ও কুড়ার তেল মিলিয়ে দেশে উৎপাদিত হয় প্রায় 2.5 লাখ টন। বাকি যোগান আসে আমদানি করা পাম অয়েল এবং সয়াবিন তেল থেকে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলো। সম্প্রতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জনকে হত্যার পর ফের অবস্থান জানান দিয়েছে তারা। পুলিশ বলছে দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে দুষ্কৃতিকারীরা এই অপচেষ্টা চালাচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 যুগ আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঘুম ভাঙত খুনের খবর শুনে। সে সময় এসব এলাকায় আধিপত্য ছিল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, হক গ্রুপ, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ, সর্বহারা পার্টি, কামরুল গ্রুপ, শ্রমজীবী মুক্তি আন্দোলন ও জাসদ গণবাহিনী সহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলোর। 20-25 বছর আগে যেভাবে সকাল হলে রাত হলেই যেখানে সেখানে এই লাশ পড়ে থাকতো, সেরকম একটা অবস্থার দিকে যাচ্ছে। তাদের হাতে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে দিন কাটত সাধারণ মানুষের। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে বিলুপ্তি ঘটে সংগঠনগুলোর। তাদের একটি আতঙ্ক ছিল র্যাব বলে, সেটা যেহেতু নেই, এই কারণে তারা আবার মাথাছাড়া এবং রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তারা যোগাযোগ স্থাপন করছে। তবে সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে নামে বেনামে বিভিন্ন চরমপন্থী সংগঠন। অবস্থান জানান দিতে হত্যা সহ চালানো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এদের হচ্ছে পরস্পর হানাহানি। 3টি মার্ডার হলো। এই মার্ডারটি হওয়ার পরপরই ঝিনাইদহের মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার শ্মশানঘাটে খুন হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল ইসলাম। হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনী পরিচয়ে। স্থানীয়রা বলছেন আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের এ উত্থান।
আগামী দিনে নির্বাচন কেন্দ্র করে আবার উত্থান হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, ছাড় দিতে নারাজ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যারাই দুষ্কৃত করবে কিংবা আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে অবশ্যই ঝিনাইদহ জেলা পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসবে। 1999 সালে যশোর টাউন হল ময়দানে আত্মসমর্পণ করেছিল চরমপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ, বিবিসির হার্ড টকে ভলকার ট্যুর। সয়াবিন তেল যেন সোনার হরিণ, কৃত্রিম সংকট দাবি ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী নানা সংগঠন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।